নমস্কার। আজ পরশুরাম ওরফে রাজশেখর বসুর ভূষণ্ডির মাঠে পড়ে শোনাচ্ছিলাম। বেশ কটা সপ্তাহ চলে গেছে, এটার দুটো পর্ব করার পর আর পড়তে পারিনি, একটু বিশেষ কারণের জন্য। সেটার জন্য আমার খারাপ লেগেছে খুব। আজকে আবার কিছুটা অংশ পড়ে শোনাব। শিবু, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ, আমার আগমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে গিয়ে ৩.৫ বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে ৩ বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে। বেশ বেশ, কালুয়াতি শিখতে চাও যদি চাও, তোমার সাকরে ধও দাদা। এখন আওয়াজটা যদিও খোনা হয়ে গেছে, তবুও মরা ৮ লাখ টাকা। শিবু মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? চক্ষু, বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, হাল শাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি। এলাকার ইসরে স্তক বদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতে ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু মহাশয়ের পরিবারাদি কি? যক্ষ দীর্ঘশ্বাস ফেলিয়া বললেন, সব সুখ কি কপালে সয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খণ্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির দিয়ানি, ফৌজদারি, নিজামত, আদালত ৪ হাতের মুঠোয়। আমারই পিঠে দিলে কিনা এক ঘা চেরা কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারায় ফেলতে পারতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথায়? গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ সনের মড়কে বেটি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেতে গেলে আমিও পেনশন নিয়ে এই শখের যাত্রা খুললুম। তারপর পরমায়ু ফুরলে এই হেটা আড্ডা গেড়েছি। ছেলেপুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্মে নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার ধাতে সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম করি। যাক, আমার কথা তো সব শুনলে, এবার তোমার কিচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিয়া কারিয়া পীরেথের পরিচয় দিল। যক্ষ বললেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গাউনা বাজনা করি, এসো। পাকোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দিই। ঢনঢন করছে। বাবা সাতুঘর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? ৬ মাত্রা, ৪ তাল, ২ ফাঁক। বল শোনো। ধা ধা ধিন তা কত্তা গে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধরে তাড়া করে খিটখিটে কথা কয়, দুট্টা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘাকতক দুম দুম দিতে থাকে। টুটি টিপে ছুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়। ধাক্কা ধুক্কি দিতে ত্রুটিধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাদা।
থায়ের ওপরে সোম, ধিনতে রেকেটে গদি ঘেনে থা, এই থা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে বাবা ছাতুকর, আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘুমটাও করে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবে মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পৈতা মাজিল, ফণিমনসার বুরুষ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া এক রাস ঘেটু ফুল, বইচি, কয়েকটা পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যদান আরম্ভ হইতেই সে ক্ষীরিবামনির ভিটার উদ্দেশ্যে যাত্রা করিল। সেখানে শুক্লপক্ষের চতুর্দশী, ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্র পাঠের উদ্যোগ করিয়াও উৎসুক চিত্তে বলল, এবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরাইল। শিবু চমকিত হইয়া সবাই হইলে, হ্যাঁ তুমি নেত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু এলে কি করে, ওলা উঠোয় নাকি? নৃত্যকালী ওলা ওঠা 70-এর হোক কেন, ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সামানা দেখাচ্ছে, পোড় খেলে সোনার জলুস পারে। দাঁতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কর্মে বাধা পড়িল, বাইরেও কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি শাকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। এখানে লেখক বলছেন যে ছাপাখানার সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম, পাঠকগণ ইচ্ছামতো বসে গেলেন, আর আমিও পাঠের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিচ্ছি, শোনার সময় কল্পনা করে নেবেন। পেতনি, আমার স্বামী, তোকে কেন দেবে না? শাকচুন্নি, আমার বুড়ি, ও যে তোর নাতির বসি। পেতনি, আহা কি আমার কনে বউ গা। শাকচুন্নি, দূর মেশো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগে কাটবো। পেতনি, দূর গোবরচুন্নি, আমি যে ওর 3 জন্ম আগে কাটবো। শাকচুন্নি, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি ভিটামিন সেখানে উধাও হলো। তখন পেতনি বীর বীর করিয়া মন্ত্র পড়িয়া আবর বন্ধ করিয়া দিল, বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকারীতে রক্ষা নাই, তার উপর পূর্বতন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা চড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালী রাগে ফুরিতে লাগিল। এমন সময় যক্ষের গলা শোনা গেল, ধনী শুনছ কি বা আনমনে, ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে। উঠেছে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি, রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিল, ভায়া এখানে হচ্ছে কি, এত গোল কিসের? কাড়িয়া ফিরে থাকিল, এ বরুম পিচাস, আরে দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কাড়িয়া ফিরে তার স্বরে উৎপাটন মন্ত্র পড়িল, মারে জুয়ান হেইয়া, और भी थोड़ा হেইয়া, পর্বত তোড়ি হেইয়া, চলে ইঞ্জিন হেইয়া, ফোটে বাইলট হেইয়া, খবরদার হাফিজ। মর্মর করিয়া ঘরের চাল, দেয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। আজ এই পর্যন্ত, সময় শেষ।
আবার আগামী